নমস্কার, ট্র্যাক টিভি বাংলা সকলকে স্বাগত। এই মুহূর্তে ঘড়ি কাটা সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। রাজনৈতিক আলোচনা অনেক হয়েছে, কিন্তু এই রাজনৈতিক আলোচনার মাঝেও সমাজ নিয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সমাজের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা অত্যন্ত সেন্সিটিভ, এবং আগেই ডিসক্লেমার দিয়ে রাখবো, যারা যারা এই মুহূর্তে আমার এই শো দেখছেন তাদেরকে বলবো, আপনার আশপাশেও যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে প্রতিহত করুন। তার কারণ মাথায় রাখবেন, অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, দুজনেই সমান দোষী। যদিও বা এই ক্ষেত্রে অন্যায় সহার ব্যাপারটা একটু অন্যরকম হয়ে দাঁড়িয়েছে। তার কারণ আপনারা জানেন, ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে একটা ছবি ধরা পড়ছে, তা হচ্ছে গণধোলাই বা গণপিটুনি। প্রশ্ন উঠছে কেন এই গণপিটুনি? প্রশ্ন উঠছে কেন এই গণপিটুনির জেরে আইন সবাই নিজের হাতে তুলে নিচ্ছে? শুধুমাত্র কিছু ক্ষেত্রে চোর সন্দেহে, কখনো বা ছেলে ধরা সন্দেহে, কখনো বা চোপড়ার মতো ঘটনা মনে পড়ছে, একেবারে জেসিবির মতো নিপাট ভদ্রলোক সরাসরি সালিশি সভা ডেকে পেটাচ্ছে, মারধর করছে প্রকাশ্যে জনসভায়, এবং আশপাশের সব লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ঘটনা দেখছে। কখনো কখনো রাজনৈতিক মহলে, কখনো কখনো বুদ্ধিজীবীরা তাকে বলছেন তাড়িয়ে তাড়িয়ে মজা দেখা, কিংবা কখনো কখনো কেউ বলছেন ভয়ে ভয়ভীত হয়ে থাকা। প্রশ্ন উঠছে, সত্যিই যদি ভয় থেকে থাকে তাহলে দুর্বলের ওপর কেন এই আঘাত? অর্থাৎ যাকে চোর সন্দেহে ধরা হচ্ছে, শুধুমাত্র সন্দেহ এই শব্দবন্ধ ব্যবহারের জন্য একজন মানুষকে জনসমক্ষে পিটিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াতে পারে কেউ? আইন নিজের হাতে তোলার প্রভোকেশন কোথায় রয়েছে? সংবিধানের ঠিক কত নম্বর ধারাতে আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা বলা হয়, যেখানে ভারতীয় ন্যায় সংহিতার মতো রীতিমতো নতুন করে আইন প্রণয়ন করা হচ্ছে ইংরেজ আমলের সেই সংবিধানকে এক প্রকার ভেঙে? প্রশ্ন উঠছে, এত আইন প্রণয়ন তো হলো, এত আইন মানানো হচ্ছে, কিন্তু প্রশ্ন উঠছে আদতেও আইন মানা হচ্ছে নাকি আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন সাধারণ মানুষেরা? এর থেকে অনেকগুলো পার্সপেক্টিভ তৈরি হতে পারে। আজ ঠিক বিকেল 3টের বেঙ্গল টুডেতে আমি আপনাদের সামনে রেখেছিলাম সেই খবরের ছোটোখাটো কিছু তথ্য, এবং সেই তথ্য নিয়ে আপনাদের সামনে এই কথাটিও রেখেছিলাম, পারসেপশন। অর্থাৎ দুটো পারসেপশন থাকতে পারে। কী কী পারসেপশন? এক হতে পারে সাধারণ মানুষের পুলিশ প্রশাসনের ওপর থেকে আস্থা হারিয়ে গিয়েছে, কমপ্লিট আস্থা হারিয়ে গিয়েছে, অথবা তারা নিজেদেরকে গড়িমসি করবার জন্য, নিজেদেরকে অনেক বেশি বড়াই করে দেখবার জন্য তারা এই কাজগুলো করছে। এখন আমি জানি না আদতেও ভেতরে কি চলছে, তার কারণ সমাজ মাধ্যমে সমাজের বিভিন্ন খুঁটিনাটি নিয়ে এতটাই জটিল পরিস্থিতি, রাজনৈতিক মহল একরকম কথা বলবেন, বুদ্ধিজীবীরা আরও অন্যরকম কথা বলবেন। কিন্তু প্রশ্ন ওঠে, কেন এই বিষয়গুলো উঠে আসছে? কেন গণপিটুনি দেওয়া হচ্ছে? গণপিটুনির কথা কেন উঠছে? এই যাবতীয় বিষয় নিয়ে অ্যানালিসিস পর্ব তো চলবে, কিন্তু তার আগে আপনাদের সামনে কতগুলো ছবি রাখবার চেষ্টা করব যে এখনও পর্যন্ত কতগুলো গণপিটুনির কেস সামনে এসছে, এবং এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন কতটা কাজ করেছে, কতটাই বা নির্বাক, কতটাই বা স্পিক টু নট। দেখুন, গণপিটুনিতে মৃত্যু। প্রথম খবর ইরশাদ আলম 28শে জুন বউবাজার, প্রসেন মণ্ডল 29শে জুন সল্ট লেক। 3 নম্বর ছবিটা দেখাই, আশিস বাউল 30শে জুন পান্ডুয়া, সৌরভ সাউ 30শে জুন ঝাড়গ্রাম, বিশ্বজিৎ মান্না 1 জুলাই তারকেশ্বর। এই তো জুলাইয়ের ঘটনা, তারকেশ্বরেও এই ঘটনা ঘটেছিল, গণপিটুনিতে মৃত্যু। আসগার আলী মোল্লা, ইরশাদ আলম 28শে জুন বউবাজার। পর ব্যাক টু ব্যাক আপনাদের সামনে রাখছি। আপনারা হয়তো অনেকেই বিভ্রান্ত হবেন, কি ব্যাপার হঠাৎ করে অঞ্জনের সাব প্রশ্ন কেন দেখাচ্ছি না? তার কারণ প্রশ্নের থেকেও বড় কথা, আগে বুঝতে হবে বিষয়টা ঠিক কতটা গুরুতর, কতটা গুরুত্বপূর্ণ। তার কারণ গণপিটুনিতে মৃত্যু কোনো স্বাভাবিক বিষয় নয়। যখন সমগ্র দেশে মব লিঞ্চিং নিয়ে নানান রকম কথা উঠছে, যখন সমগ্র দেশে মব লিঞ্চিং নিয়ে বলা হচ্ছে মব লিঞ্চিং কেউ করতে পারেন না, আইন নিজের হাতে কেউ তুলতে পারেন না, তখন এই ঘটনার কতটা গুরুত্ব রয়েছে, কতটা তাৎপর্যতা রয়েছে, কতটা গুরুগম্ভীর বিষয়, সেটা বোঝার সময় এসছে। তার কারণ ট্র্যাক টিভি বাংলা এই খবরের দিকে নজর রেখেছে। গণপিটুনিতে মৃত্যু এইভাবে হতে পারে না, তার কারণ আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা বা রাইটস বা অধিকার কারোর নেই, না কোনো সাধারণ মানুষের, না সেই জেসিবি কিংবা সেই ওরফে মাতালের, কারণ নয়। তার কারণ কোনো প্রশাসন এই রকম কোনো আইন প্রণয়ন করেনি, কোনো সরকার এরকম কোনো আইন বা বিল পাস করেনি, ইভেন
ডক্টর বি.আর. আম্বেদকরও করেন। অর্থাৎ এত বড় স্বনামধন্য ব্যক্তি যদি সত্যি সত্যি মনে করতেন যে গণপিটুনি দরকার, গণপিটুনি প্রয়োজন সমাজে, তাহলে তিনি সংবিধানে নিশ্চয়ই কোনো আর্টিকেলে কিছু না কিছু লিখে যেতেন। কিন্তু আমার এখনো পর্যন্ত নলেজে থাকা আর্টিকেল থেকে যতটুকু আইন পড়েছি, মোটামুটি যতটুকু জানি, সেখান থেকে বলতে পারি এখনো পর্যন্ত কনস্টিটিউশনের কোনো ধারায় এমন কোনো কিছু লেখা নেই যেখানে গণপিটুনি দেওয়া যেতে পারে। আমার মনে হয় বাকিরাও এটার সঙ্গে সহমত হবেন, যারা এর থেকেও ভালো অ্যানালিস্ট করেন, অর্থাৎ যারা অ্যানালিসিস করে থাকেন, যারা অ্যানালিসিস করেন সব সময়। এই যাবতীয় বিষয় নিয়ে অ্যানালিসিস পর্ব চলবে যে কোনো জায়গায় কি সমাজের মধ্যে ঘুম ধরেছে, নাকি রাজনৈতিক মহলের গুঞ্জন চলছে পেছনে পেছনে নেপথ্যে। এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা পর্ব চলবে, কিন্তু তার আগে আপনাদের মোতাবেক অঞ্জনের স্লাপ প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, গণপিটুনি বাড়ছে, সামাজিক অবক্ষয় করছে? আমার দ্বিতীয় প্রশ্ন, কখনো চোর কিংবা কখনো ছেড়ে ধরা আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন জনগণ? আমার তৃতীয় প্রশ্ন আপনাদের সামনে, পুলিশ প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, এবং অত্যন্ত গুরুগম্ভীর প্রশ্ন, বোঝার চেষ্টা করুন। আইন থাকলেও তার বাস্তবায়ন কোথায়? যদি চোর চুরি করে থাকে তা যেমন দোষে, ঠিক তেমনই গণপিটুনির দায় কেউ নেবে না? এই যাবতীয় বিষয় নিয়ে অ্যানালিসিস পর্ব চলবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব বুদ্ধিজীবীদের থেকে। সে হতে পারে বিজেপি, সে হতে পারে তৃণমূল, সে হতে পারে বিভিন্ন দলের লোক, কিন্তু এই বিষয় নিয়ে কথা আজ তুলব আগামী 1 ঘন্টায়। তার কারণ সামাজিক অবক্ষয় ঘটছে, ভাঙড়ের ছবি আপনাদেরকে দেখাবো, তার সঙ্গে সঙ্গে চোপড়ার যে ঘটনা তার দেখানোর অবকাশ নেই, আপনারা সবাই জানেন। সামাজিক অবক্ষয় ঘটছে, রাজনৈতিক ইন্ধন নাকি সত্যি সত্যি সমাজে ঘুম ধরেছে? এ বিষয় নিয়ে আলোচনা পর্বে আসবো, কিন্তু তার আগে রাখবো এক বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে, তারপর আসবো বিশদ আলোচনায়। দেখুন, ফের গণপিটুনিতে মৃত্যু, চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ। ঘটনা কলকাতা পুলিশের অধীনস্থ ভাঙড় থানা এলাকায়। ভাঙড় থানার কাছেই হত ব্যক্তি। ফের গণপিটুনি, বেধড়ক মারধরের জেরে মৃত্যু হলো এক ব্যক্তি। এবার ঘটনা কলকাতা পুলিশের অধীনস্থ ভাঙড় থানা এলাকায়। চোর সন্দেহে ওই ব্যক্তিকে মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে বলেই খবর। কলকাতা পুলিশের ভাঙড় থানা এলাকায় এবার পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনা ভাঙড় থানা এলাকার অন্তর্গত ভাঙড় বাজার এলাকায়। ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বেই ভাঙড় থানা। ঘটনার দীর্ঘক্ষণ পর পুলিশ আসে বলে অভিযোগ স্থানীয়দের। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ভাঙড় বাজারে প্রতিদিন চুরির ঘটনা বাড়ছিল। রাতে নাইট গার্ড থাকলেও তারা চলে যাওয়ার পরেই চুরির ঘটনা ঘটত বলে অভিযোগ। রবিবার এলাকার বাসিন্দা আসগর মোল্লা নামে একজনকে চোর সন্দেহে ধরা হয়। তারপর তাকে বেঁধেও রাখা হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন মিলে তাকে মারধর করায় অসুস্থ হয়ে পড়ে আসগর। স্থানীয় বাসিন্দারা ভাবেন নেশা করে অভিনয় করছে আসগর। দীর্ঘক্ষণ ওই অবস্থাতেই পড়ে থাকে সে। দীর্ঘক্ষণ ধরে একই অবস্থায় পড়ে থাকায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আজ। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। না 4:30টার পরে সব পাবলিক চলে, তারপরে আমরা দেখছি যে ও মানে এরকম ওইভাবে করেছে। আমরা মনে করি এত পাতা করে এরকম অ্যাক্টিং করে শুয়ে আছে। তারপরে আমরা নোকটোক টিপে দেখছি ও, আর আমরা মনে করছি অজ্ঞান হয়ে গেছে। নোকটোক টিপে দেখছি যে ও ওঠে না। তো আমরা বলি কি ওঠে না, হয়তো অজ্ঞান হয়ে আছে। গত কয়েকদিন ধরে ঝাড়গ্রাম, আরিয়াদহ, পান্ডুয়া, তারকেশ্বর সহ একাধিক জেলায় প্রায় প্রতিদিনই একের পর এক গণপিটুনির ঘটনা ঘটেছে। কলকাতাতে উত্তেজিত জনতার মারের শিকার হয়েছে কয়েকজন। গণপিটুনির অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজনের প্রাণও হারিয়েছে। এই ঘটনায় আইনের শাসন নিয়ে গভীর উদ্বেগের কারণ তৈরি করেছে। পুলিশের তরফে সতর্কতা জারি করা হলেও থামতেই চাইছে না এই ঘটনা। ব্যুরো রিপোর্ট, প্রাইম টিভি বাংলা। বিষয় নিয়ে আলোচনা পর্বে আসবো, সরাসরি পরিচয় পর্বে আসি। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা জুড়ে রয়েছেন, আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন অরিজিৎ মুখার্জি, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন রাজু কর্মকার, তৃণমূল সমর্থক। আর কিছুক্ষণের মধ্যে জুড়বেন জয়দেব ঘর, পলিটিক্যাল অ্যানালিস্ট। আমার প্রশ্ন সরাসরি পরিচয় পর্বের থেকে বেরিয়ে এসে আমি সোজাসুজি প্রশ্ন করছি রাজুবাবুকে। রাজুবাবু, এর আগে আপনারা বলতেন উত্তরপ্রদেশে এরকম ঘটনা ঘটে,
হরিয়ানাতেও এরকম ঘটনার নজির রয়েছে, মধ্যপ্রদেশেও এরকম ঘটনার নজির রয়েছে, ঝাড়খণ্ডেও রয়েছে, বিহারেও রয়েছে। আমার প্রশ্ন, বাংলাও কি নতুন করে এই প্রেক্ষাপটে আসছে? আমার প্রশ্ন, এবার কি বলবেন? পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কি প্রশ্ন উঠছে না? জনসমক্ষে এইভাবে গণপিটুনি দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও পুলিশ প্রশাসনের কোনো লাগাম নেই, উল্টে স্পিকটি নোট। কেন রাজুবাবু? দেখুন, এখানে আমি যদি ইসের ঘটনা, ঝাড়খণ্ডের যে ঘটনাটা হয়েছিল তাবরেজ আনসারি, বাংলায় ফিরে আসুন। তো সে তাবরেজ আনসারি আমি বলে নি, তো সেখানে তাকে মারা হয়েছিল এবং সেই ঘটনাটা ছিল যে জয় শ্রীরাম বলতে হবে, এবং তাকে মারা হয়েছিল, এবং যারা মেরেছিল সেটা বজরং দলের, বিজেপিরই বজরং দলের সমর্থকরা। তো সেক্ষেত্রে এখানে ডিরেক্টলি পলিটিক্যালি ইনভলভ, মানে ডিরেক্টলি। এবং আমি যদি রাজস্থানের ভরতপুরের ঘটনা বলি, সেখানেও কিন্তু সেই দৃষ্টান্ত আমরা দেখেছি। এবং যদি মোহাম্মদ হাসিমের কথা বলি, নিউ দিল্লি থেকে রেফ্রিজারেটর নিয়ে যাচ্ছিল এবং যে গরু পাচার করছে কিনা এই ধরনের ঘটনা, সেখানেও তাকে কিন্তু মেরে ফেলা হয়। তো ডিরেক্টলি মানে জয় শ্রীরাম বলা এবং বিজেপি যে রিলেটেড, মানে ডিরেক্টলি রিলেটেড, সেই ঘটনা অন্যরকম, আরেক রকম। আর আপনি যেটা বলতে চাইছেন সেখানে সেই ঘটনাটা কিন্তু অন্যরকম টোটালটাই। এখানে পুলিশ প্রশাসন অবশ্যই মব লিঞ্চিং যে ব্যাপারটা রয়েছে, সেখানে কিন্তু পুলিশ প্রশাসনের অবশ্যই ভূমিকা রয়েছে। এবং সব থেকে বড় ফেলিয়ার যেটা আমরা যদি দেখতে চাই, তাহলে এটার কিন্তু মানে রাষ্ট্রের যে ফেলিয়ার, মানে একটা কান্ট্রির যে ফেলিয়ার, এবং সেখানকার নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন রকম আনএমপ্লয়মেন্ট। তার মানে আপনারা মেনে নিচ্ছেন যে আপনারাও ফেলিয়ার হচ্ছেন? তার মানে আপনারা মেনে নিচ্ছেন যে আপনারা ফেলিয়ার হচ্ছেন? আইন নেই, তার মানে রাজ্যে আইনের কোনো শাসন নেই। মব লিঞ্চিং এর ব্যাপারে রাষ্ট্রের মধ্যে তো আপনারাও পড়ছেন, বাংলা তো রাষ্ট্রের বাইরে নয়। ইন্ডিয়ান ফেডারেল স্ট্রাকচারে কিন্তু আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও কিন্তু 2019-এ কিন্তু মব লিঞ্চের আইনটা কিন্তু লাগু করেছে। তো সেক্ষেত্রে এটা যে আইন লাগু করেছে, এবং সেটা যথেষ্ট অ্যাডমিনিস্ট্রেশন সেই দিক থেকে কিন্তু নজর রাখছে, এবং যারা দোষী তো অবশ্যই শাস্তি পাবে, সেটা অ্যাডমিনিস্ট্রেশন। আরো একবার রাজুবাবু, আপনি বলছেন না যে নজর রাখছে, আরো একবার পিসিআর কে বলবো, ফুল প্লেট আপনাদের সামনে দেখাবো, দেখুন ভালো করে। নজর রাখছে, গণপিটুনিতে মৃত্যু আসগর আলী মোল্লা 30শে জুলাই ভাঙড়। আরো দেখাচ্ছি ছবি, দেখুন। ইরশাদ আলম 28শে জুন বউবাজার। আরো দেখাচ্ছি, দেখুন। প্রসেন মণ্ডল 29শে জুন সল্টলেক। আইনের শাসন চলছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট দুর্দান্তভাবে নজর রাখছেন। আশিস বাউল 30শে জুন পান্ডুয়া। দেখুন, সৌরভ সাউ 30শে জুন ঝাড়গ্রাম। নজর রাখার নজির এটা। আরও দেখুন, বিশ্বজিৎ মান্না 1 জুলাই তারকেশ্বর। দেখুন ছবিগুলো ভালো করে দেখুন, রাজুবাবু নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। আসগর আলী মোল্লা থেকে শুরু করে প্রসূন, প্রত্যেকের ক্ষেত্রেই একটা ছবি অত্যন্ত পরিষ্কার যে মব লিঞ্চিং চলছে, এবং তার সঙ্গে সঙ্গে আইনের শাসন জিরো। যদি না থাকে তাহলে এই ঘটনা কখনো ঘটতে পারে না। শুধুমাত্র সমাজ মাধ্যমের বা শুধুমাত্র সমাজের অবক্ষয় এটা হতে পারে না। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। রাজুবাবু, আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছেন জয়দেব ঘর, পলিটিক্যাল অ্যানালিস্ট। জয়দেববাবু, পরিচয় পর্ব সারবো। অরিজিৎ মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন রাজু কর্মকার, তৃণমূল সমর্থক। পরিচয় পর্বে আসবো, আপনার সঙ্গে আলোচনা পর্ব তো আসবো, কিন্তু তার আগে রাজুবাবু সোজাসুজি প্রশ্ন, এটা আইনের শাসন? দেখুন, আইনের এই মব লিঞ্চিং এর ব্যাপারটা আসতে গেলে তো পুরো কান্ট্রিটাকে আমাকে অ্যানালাইজ করতে হবে। কি আশ্চর্য! আমি প্রথমে শুরুতেই বলেছি এই ঘটনা মধ্যপ্রদেশে ঘটেছে, এই ঘটনা হরিয়ানাতেও ঘটেছে, এই ঘটনা উত্তরপ্রদেশেও ঘটেছে, ঝাড়খণ্ডেও ঘটেছে। ভালো ঘটনার নজির তৈরি করুন না। বাংলা তো ভালো ঘটনার নজির তৈরি হতে পারে, সবসময় খারাপের কেন আপনারা এক্সাম্পল দিচ্ছেন? রাজুবাবু বলুন, আমি বলার সুযোগ দেবো অরিজিৎ বাবু। দেখুন, এই ঘটনাটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত আপনি দেখাচ্ছেন, সেটা তো পুলিশ প্রশাসন সেই বিষয়টা দেখবে, অবশ্যই দেখবে, এবং যারা দোষী অবশ্যই শাস্তি পাবে। আমি অরিজিৎ বাবুর কাছে আসবো। বলুন অরিজিৎ বাবু, আমার প্রশ্ন আপনার কাছেও। মব লিঞ্চিং চলছে, আপনারা আইন প্রণয়ন করছেন, অমিত শাহ স্বয়ং নিজে ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে প্রেস কনফারেন্স করছেন।
আইনের বাস্তবায়নটা কোথায়? কোথায় যাচ্ছে আইনের বাস্তবায়ন? যদি সত্যি আইনের বাস্তবায়ন হতো, বাংলা ও রাষ্ট্রের মধ্যে পড়ে, আপনাদের কি স্টেপ? কেন বারবার এইরকমভাবে সামাজিক অবক্ষয় ঘটবে? তাহলে পলিটিক্যাল পার্টিগুলোর কী প্রয়োজন রয়েছে? তাহলে সমাজ মাধ্যমের কর্মীর কী প্রয়োজন রয়েছে? এতগুলো স্তম্ভের কী প্রয়োজন রয়েছে যদি সত্যি সত্যি গণপিটুনিতে এইভাবে কখনো হয়তো অসহায় মানুষও মারা যাচ্ছেন, কখনো হয়তো দোষীও মারা যাচ্ছেন? আমার প্রশ্ন দোষী বা অসহায়ের নয়, আইন নিজের হাতে তুলে নেওয়ার রাইট কারণ নেই। অরিজিৎ বাবু। আমি বলি অঞ্জনবাবু, আপনাদের চ্যানেলকে এবং আপনাকে বিশেষভাবে অসংখ্য ধন্যবাদ যে আজকে একটা উল্লেখযোগ্য টপিক আপনারা রেখেছেন যেটা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে, এবং এটা খুব গর্হিত অপরাধ বলে আমরা মনে করি। দেখুন, আমার বিগত বক্তা উইথ ডিউ রেসপেক্ট বলছি, উনি হয়তো বাধ্যবাধকতার জন্য অনেক কিছু বললেন, স্ক্রিপ্টেড একটা বলে গেলেন একটা কথা, কিন্তু ওনাকে বুঝতে হবে ওনাদের এই বাইনোকুলার নিয়ে বসে থাকা সবসময় মণিপুর হ্যালো 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 হ্যাঁ, সারাক্ষণ ওই মণিপুর ইউপি এইসব দেখতে থাকা মানুষগুলো বর্তমানে বাংলা নিয়ে এত কথা বলে, কিন্তু যখন বাংলায় কোনো তারা ওটাকে বাইপাস করে চলে যায়, এবং এটা তাদের পালিয়ে যাওয়ার একটা রাস্তা। আমি কয়েকটা উদাহরণ আপনাদের সামনে আজকে তুলে ধরি, আপনি স্ক্রিনে দেখাচ্ছিল যে সল্টলেক, বউবাজার, একের পর এক জায়গায়। শুধু তাই নয়, আমি আপনাকে একটা কথা বলি অঞ্জন বাবু, আমাদের ভারত সরকার ন্যায় সংহিতা আইন, এই আইনটাতে গণপিটুনির বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে ন্যায় সংহিতা আইন। আর আপনি দেখুন এই ইন্ডি জোট যারা ন্যায় সংহিতার কড়া বিরোধিতা করছে, কারণ তারা শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষে তালিবানি শাসন চায়। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দেবো আর ডিটেল দিয়ে দেবো কেন এই সরকার বা এই বাংলার সরকারের আমলে বাংলা এই তৃণমূল সরকারের আমলে গণপিটুনি লাগাতার পর ঘটছে। আমি উদাহরণ দিচ্ছি আপনাকে। আজকে চোপড়ার ঘটনায় কে অভিযুক্ত? সেই তাজিমুল। তৃণমূল নেতা, তৃণমূলের বিধায়ক হামিদুর রহমান ঘনিষ্ঠ। সেই বিধায়ক আবার এক ধাপ এগিয়ে তাজিমুলকে সমর্থন করে বলেন ইসলামিক রাষ্ট্রে নাকি এইসব হয়েই থাকে। যদিও এই ভারতবর্ষ কিন্তু কোনো ইসলামিক বা কোনো হিন্দু রাষ্ট্র নয়, ভারতবর্ষ বর্তমানে একটা ধর্মনিরপেক্ষ দেশ, এখানে মাথার উপর প্রশাসন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রয়েছে। 2 নম্বর, আজকে কোচবিহারে কে অভিযুক্ত? কোচবিহারে হচ্ছে তৃণমূলের নেত্রী স্বপ্না অধিকারী। আজকে বর্ধমানের জামালপুরে তৃণমূল নেতা আজাদ রহমান অভিযুক্ত। আজকে আপনার এই আমি একটু ইন্টারাপ্ট করছি অরিজিৎ বাবু, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। আমি সমস্ত প্যানেলিস্টদের উদ্দেশ্যে বলছি একটা স্মল অ্যানাউন্সমেন্ট, যারা স্পিকার অন করে রেখেছেন কাইন্ডলি একটু অফ করে রাখবেন, না হলে সাউন্ড চলে যাচ্ছে। অরিজিৎ বাবু কন্টিনিউ করুন। আমি যেটা বলছিলাম এক্স্যাক্টলি, এই যে আরিয়াদহ কাণ্ড, সেখানে 5 ছেলেকে রাস্তায় ফেলে বেধড়ক পেটানো, সেখানে কে অভিযুক্ত? এই তৃণমূল নেতা জয়ন্ত সিং, যে কিনা মদন মিত্রর মতো একজন ডাক সাইটের তৃণমূল নেতার ঘনিষ্ঠ। দেখুন, তৃণমূল নেতা ঘনিষ্ঠ হওয়াতে আমাদের কোনো অসুবিধা নেই। তৃণমূলের সর্বোচ্চ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে হাইকোর্টকে নিজেরা মানেন না, ওপেনলি বলেন হাইকোর্টকে আমরা মানি না, সেখানে এরা তো এইসব করবে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় প্রশাসন, আপনি যেটা কথাটা বলছিলেন তখন, যে আপনার দ্বিতীয় প্রশ্ন সম্ভবত প্রশাসন কতটা অ্যাক্টিভ, আপনাকে বুঝতে হবে প্রশাসন আজকে ভাঙড়ের ঘটনায় পাবলিক বলছে যখন মারা যান ভদ্রলোক তার বেশ কিছুক্ষণ বাদে প্রশাসন আসে, ডেড বডিটা পড়েছিল। সুতরাং প্রশাসন যে কতটা নির্বিকার এবং লোকাল দুষ্কৃতীদের সাথে প্রশাসন যে জড়িয়ে পড়েছে, লোকাল দুষ্কৃতীরা যতক্ষণ না পারমিশন দেবে যে হ্যাঁ আমরা মেরে ফেলেছি, হ্যাঁ তোমরা এসো এবার, ততক্ষণ প্রশাসন মুভ অন করবে না। এটাই আপনাকে বুঝতে হবে। কারণ এই বাংলার বুকে কেউ বলছে কোনো একটা ইসলামিক রাষ্ট্রের কথা বলছে কোনো এক বিধায়ক। আমার তো মনে হয় যদি তৃণমূল কংগ্রেস সরকার নিরপেক্ষ হয়, অবিলম্বে হামিদুর রহমানের মতো বিধায়ককে ধরে অ্যারেস্ট করা উচিত। আর বিগত তৃণমূলের বক্তা যে কথাগুলো বললেন, এই কারণেই উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার এনকাউন্টার করেছে, যাতে এই মব লিঞ্চিং না হয়, যাতে এই দুষ্কৃতীরা মানুষকে হত্যা করতে না পারে, যাতে এই ডাকাতি না হয়। সেই জন্য আজকে যোগী আদিত্যনাথের সরকার বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীদের বাড়ি। সেই জন্য ইন্ডিয়ার মধ্যে সবথেকে মব লিঞ্চিং এর রেকর্ড আছে উত্তরপ্রদেশে। এটা আমি জানিয়ে রাখতে চাই। আপনার সময় একদমই আমাদের সরকার আসার আগে থেকে আপনাদের ইন্ডিজোটের সরকারের আমলে সবথেকে বেশি
এটা আপনাকে বুঝতে হবে। বর্তমানে হাতরাসের ঘটনায় সেই বাবার যোগসাজশ পাওয়া যাচ্ছে, যোগাযোগ পাওয়া যাচ্ছে, বিভিন্ন মিডিয়ায় দেখা যাচ্ছে অখিলেশ যাদবের সাথে। আগে পড়াশোনা করে আসুন, তারপর ইন্টারাপ্ট করবেন। না, ব্যক্তিগত আক্রমণ নয় অরিজিৎ বাবু, ব্যক্তিগত আক্রমণ নয়। না না, আমি ওনার সময় ডিস্টারবেন্স করিনি, আমি সৌজন্যতা বজায় রেখেছি। উনি পুরো একেবারে সৌজন্যতা সবাই মেইনটেইন করবেন, কিন্তু ব্যক্তিগত আক্রমণ নয়। অবশ্যই অবশ্যই আমি ওনাকে কখনো ব্যক্তিগত আক্রমণ করতেও চাই না, উনি রেসপেক্টেড একজন বক্তা। আমার পরিষ্কার কথা, দেখুন আমার বক্তব্য এখানে লোকালি যদি কোনো ঘটনা, একটা দুটো ঘটনা ঘটে, সেখানে রাজ্যের প্রশাসন, রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি ওয়াকিবহাল হলে এতগুলো ঘটনা পরপর ঘটতো না। কিন্তু আপনাকে বুঝতে হবে, যেখানে কলকাতা পুলিশের আন্ডারে নিয়ে আসা হয়েছে এই ভাঙড় থানাকে, সেই ভাঙড় থানার 500 মিটারের মধ্যে আপনাকে বুঝতে হবে সেই এত কম ডিস্টেন্সে যেখানে গণপিটুনি দিয়ে হত্যা করা হলো, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তারা কেন পদত্যাগ করবেন না? যেখানে কোনো ঘটনা ঘটলে অন্যান্য রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মানে একদম ডাইরেক্টলি তাকে পদত্যাগ করার কথা বলা হয়, সেই জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী কেন পদত্যাগ করবেন না? রাজ্যের লাগাতার এত গণপিটুনি ঘটনা ঘটছে, তালিবানি শাসনের ফলে মানুষের জীবন যাচ্ছে। আমি জয়দেব বাবুর কাছেও আসবো, কিন্তু তার আগে আপনাদেরকে বলবো একটা ছবি পিসিআরকে অ্যারেঞ্জ করার জন্য একেবারে যে ছবি চোর সন্দেহে তাকে একেবারে এমনভাবে মারা হলো, গণপিটুনি দেওয়া হলো, নিথর দেহ তার নিয়ে যাওয়া হচ্ছে, এবং পাশাপাশি সেই ছবিটাও রাখবো যেখানে পুলিশ প্রশাসন সেই সিসিটিভি ফুটেজের ক্যামেরা দেখছেন যে ঘটনাটা কিভাবে ঘটলো এবং তারপরে কি স্টেপ রয়েছে সেটা তো আমি এখনও জানি না। নিশ্চয়ই আপনাদের সামনে সেই আপডেট রাখার চেষ্টা করবো আগামী দিনে। কিন্তু যে ছবিটা সত্যিই অত্যন্ত ভাবিয়েছে আজকে আমাকে, শুধু ভাঙড়ের আজকের এই ঘটনা নয়, এর আগেও গতকালও এই খবর আমি ব্রেক করেছিলাম যেখানে মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটেছে। আমি সরাসরি জয়দেব বাবুর কাছে আসবো। জয়দেব বাবু, এটা কি ধরনের সামাজিক অবক্ষয় যেখানে গণপিটুনি দিনের পর দিন বেড়েই চলেছে এবং সাধারণ মানুষরা এক প্রকার আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন? আপনাকে প্রথমে বুঝতে হবে গণপিটুনির পেছনে মনস্তাত্ত্বিক অবস্থানটা কোথায়। গণপিটুনি বা মব লিঞ্চিং তখনই একটা সমাজে সংগঠিত হয় যখন নাগরিক সমাজ নিষ্ক্রিয় হয়ে যায়। রাজনীতির ঊর্ধ্বে নাগরিক সমাজ, নাগরিক সমাজের জন্য রাজনীতি, রাজনীতির জন্য কিন্তু নাগরিক সমাজ নয়। অর্থাৎ রাজনীতি ভুল করলে তাকে দিশা বদলে দেবার জন্য যে নাগরিক সমাজের ভূমিকা ছিল, বিদ্যুৎজনেদের বা আমরা যাদের বলি বুদ্ধিজীবীদের যে ভূমিকা ছিল, সেই ভূমিকা আজকে নিষ্প্রেহ। কারণ তারা তাদের ব্যক্তি সত্তার স্বার্থ সিদ্ধির জন্য কোথাও নিজেদের বন্ধক রাখার মাধ্যমে প্রত্যেকটি যে নাগরিক আমাদের সমাজে বসবাস করছি, তারা তাদের যে অবমূল্যায়ন এবং তাদের যে নৈতিক মৌলিক আধারের ওপরে যে কুঠারাঘাত করেছে, শিক্ষা ব্যবস্থা, আর্থিক ব্যবস্থা এবং রাজনৈতিক নেতাদের দাপট, তারই ফলপ্রসূ হিসেবে আমরা দেখছি। আগে আমাদের থেকে আজকে 30-40 বছর আগে যদি রাস্তায় এরকম একটি ঘটনা হতো, তখনকার সংবেদনশীল সুশীল নাগরিক সমাজ কিন্তু যারা এটা সংগঠিত করত তাদের ধরে মারতো, নয় তাদের ধরে ভাগাতো। আপনি আশা করি সেই আতঙ্ক সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই সিনেমাটা ভুলে যাননি, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় দুষ্কৃতীদের হাতে খুন হওয়া একটি নিরপরাধ মানুষের খুন দেখে ফেলার পরে তাকে কিভাবে মানসিক অত্যাচার করেছিল সামাজিক দুষ্কৃতীরা। সৌমিত্র চট্টোপাধ্যায় আজ থেকে প্রায় 40-50 বছর আগে, এবং সেই সিনেমার যিনি শ্রদ্ধেয় পরিচালক এবং সেই সিনেমার যিনি চিত্রকাহিনী রচনা করেছিলেন, তিনি তো এই মব লিঞ্চিং এর ফলে তার কি ব্যাকড্রপ আছে সেটা আমাদের মনে বদ্ধমূল করে দিয়েছিলেন। যে আমি যদি মব লিঞ্চিং এর বিরোধিতা করি, যারা মব লিঞ্চিং সংগঠিত করছে তারা আমার বাড়ির বউ, মা, মেয়েদের বা আমাকে প্রাণহানি করতে পারে। এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে কিভাবে ভয় দেখিয়েছিল, কিভাবে আতঙ্ক সৃষ্টি করেছিল, সেটা কারোর অজানা নয়। ওটা সিনেমায় হয়েছিল, কিন্তু রিয়েল লাইফেও এটাই হয়। এই জায়গাতে কিন্তু প্রশাসনের প্রশ্ন আসে। যদি প্রশাসন কড়া হাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার সাথে সাথে পর্যাপ্ত শাস্তি প্রতিবিধান করে,
তাহলে সমাজে এই রকম সংগঠিত অপরাধের বিরুদ্ধে নাগরিক সমাজ রুখে দাঁড়াবার সাহস পাবে। কিন্তু নাগরিক সমাজ সাহস পাচ্ছে না কেন? কারণ নাগরিক সমাজ জানে যারা এই কাজগুলি করছে তারা রাজনৈতিকভাবে মদতপুষ্ট। আখেরে থানা পুলিশ থেকে কিন্তু তাদেরই সমর্থন করবে থানা পুলিশ, কিন্তু যারা প্রতিবাদ করবে উল্টে তাদের ঘরের মা বোন মেয়ে বা তার জীবন নিয়ে টানাটানি হবে। অতএব সেই জন্য মানুষের সাহসে কুলোচ্ছে না। সরকার এখানে মানুষের মনে সাহস বৃদ্ধি করতে পারেনি, পুলিশ এখানে ব্যর্থ নয়। কারণ মব লিঞ্চিং আজকে আপনাকে যদি আমি একটা ফাঁকা মাঠে ধরে পেটাই, পুলিশের সম্ভব নয় এসে আপনাকে উদ্ধার করা। আমাকে যদি কেউ কোথাও গণপিটুনিতে মারতে শুরু করে তৎক্ষণাৎ পুলিশ আসবে, এতটাও স্মার্ট পুলিশি ব্যবস্থা ভারতবর্ষের কোথাও নেই, কোন রাজ্যে নেই। স্কটল্যান্ড ইয়ার্ডের মতন বা লন্ডনের মতন যেখানে শহরের প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে সিসিটিভি মোড়া এবং তার অপারেটিং কন্ট্রোলিং সিস্টেমটা রয়েছে, প্রতিটা মুহূর্তে ওখানকার লোক বাড়ির চাবি না দিয়ে লক না করে বেড়াতে চলে যায়। সেখানে চুরি চামারি হয় না, কারণ প্রত্যেকটা বাড়ির দরজাও সিসিটিভিতে কভার করা হয়। সেখানকার সেই পুলিশি ব্যবস্থা আমরা দেখেছি। আমরা কিছুদিন আগে খেলার মাঠে দেখলাম যে রোহিত শর্মাকে একটা ফ্যান এসে জড়িয়ে ধরলো। আমেরিকার পুলিশ কিন্তু রোহিত শর্মা বলার পরেও তাকে ছাড়লো না, কারণ রোহিত শর্মা তার ফ্যান বলে তার প্রতি সিম্পাথি দেখালো, কিন্তু আইন ভেঙেছো তুমি আমেরিকার মাটিতে। অতএব তোমার পেছনে হাত মোড়া করে বেঁধে হাত কড়া পরিয়ে মাঠ থেকে বার করেছিল কিন্তু আমেরিকার পুলিশ। সেখানে রোহিত শর্মা বারবার বারণ করেছিল ছেড়ে দিন আমার ফ্যান, কিন্তু না, তোমার ফ্যান হতে পারে কিন্তু সে আমেরিকার দেশের আইনের বিরুদ্ধে গিয়ে একটা ভিআইপি করিডোরে বা যা করার নয় সেটা করেছো। সে তুমি যেই হও তোমার প্রতি কোনো সিম্পাথি নেই। এইটা যদি আজকে ভারতবর্ষের সমস্ত পুলিশ প্রশাসন এবং সরকার করাতো, এবং সেই বিশ্বাসটা যদি আজকে শেখ শাহজাহানকে কেউ গার্ড না করতো, শেখ শাহজাহানকে এতদিন লুকিয়ে না রাখতো, তাহলে মানুষের মনে সাহস আসতো যে হ্যাঁ, আমরা যদি প্রতিবাদ করি পুলিশ প্রশাসন আমাদের হয়ে লড়বে। কিন্তু নাগরিক সমাজের মধ্যে কাপুরুষতা, ভীরুতা প্রবেশ করেছে, কারণ তারা জানে যদি তারা এই মদতপুষ্ট রাজনৈতিকভাবে দুষ্কৃতীদের বিপক্ষে যায়, বিদ্রোহ করে বা প্রতিবাদ করে, পরের দিনে তার উপরেই কিন্তু আক্রোশ নেমে আসবে এবং সেক্ষেত্রে পুলিশ প্রশাসনও তার বিরুদ্ধেই যাবে। বেশ, আমি ঠিক এই জায়গাতে পাশাপাশি সুজন চক্রবর্তী ঠিক কি বলেছে সেটা শোনাবো, কিন্তু আমার প্রশ্ন অনেকগুলো জায়গাতে রয়েছে। জয়দেববাবু যে কথাগুলো বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ করা, অরিজিৎবাবু ভালো কথা বলছেন, রাজুবাবু ভালো কথা বলছেন, কিন্তু আমার প্রশ্ন এই জায়গাগুলোতে নয়। আমার প্রশ্ন এই ধরনের শিক্ষাগুলো কে দেবে? এডুকেশন সিস্টেমের সমস্যা, সাধারণ মানুষের ডিপ্রেশন, কোথায় যাচ্ছে সমাজ, তার কারণ অনেকগুলো বিষয় রয়েছে। শুধুমাত্র রাজনৈতিক ইন্ধন কখনো এটা হতে পারে না, শুধুমাত্র পুলিশ প্রশাসনের ব্যর্থতা এটা হতে পারে না, এটা সাধারণ মানুষের ভীষণ রকমভাবে মনস্তাত্ত্বিক সমস্যাও রয়েছে, এটা আপনাদেরকে মানতে হবে। ঠিক এই জায়গাতেই সুজন চক্রবর্তী ঠিক কি বলেছেন একবার শোনাবো, শুনুন। গণপিটুনিতে আবার মৃত্যু, ভাঙর, আর ভাঙর মানে দাপটের ভাঙর। কলকাতা পুলিশ দ্রুত কলকাতা পুলিশ করে দেওয়া হলো যাতে ওখানে আর কোনো অসুবিধা না হয়। মুশকিল আসান মুখ্যমন্ত্রীকে তো জবাব দিতে হবে। এটা কি হচ্ছে? ভাঙর থানা থেকে 200 মিটারের মধ্যে গণপিটুনি এবং মৃত্যু চুরির অপবাদে। গোটা রাজ্য জুড়ে তাই চলছে, কোথাও ছেলে ধরা, কোথাও অন্য কিছু, কোথাও নিদান না মানা, অতএব গণপিটুনি। সে চোপড়া, এদিকে কলকাতা, সল্টলেক, তারও। ঠিক এই গণপিটুনির জেরে কি কি আইন রয়েছে, অরিজিৎবাবু আপনার কাছে আসবো, কি কি আইন রয়েছে একবার দেখাই। দেখুন, একটা এক্সপার্ট দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ছবিটা, গণপিটুনিতে মামলায় কঠোর আইন রয়েছে। গণপিটুনিতে 7 বছরের কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত বিধান রয়েছে। খুনের ঘটনায় 103 ধারায় দায়ের হবে মামলা, এবং তার সঙ্গে সঙ্গে আরও যে বিষয়গুলো উঠে আসে, 111 ধারায় সংগঠিত অপরাধের জন্য হতে পারে শাস্তির বিধান, এবং 113 ধারায় বর্ণনা করা হয়েছে সন্ত্রাস আইনে। যে ছবিটা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি, গণপিটুনি মামলায় কঠোর আইন রয়েছে। আমি আবারও বলছি, ট্রাইব টিভি বাংলার তরফ থেকে সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা করছি, আপনারা আইন নিজের হাতে তুলবেন না। তার কারণ আপনাদের জন্য সঠিক ব্যবস্থা রয়েছে। যদি সত্যিই কেউ কোনো রকম খারাপ কাজ করে থাকে, অন্যায় করে থাকে, তার জন্য পুলিশ প্রশাসন রয়েছে, আইনানুগ ব্যবস্থা রয়েছে এবং আইনের প্রণয়নও রয়েছে। আর ঠিক সেই কারণের জন্যই আপনারাও যদি আইন নিজের হাতে তুলে নেন, তাহলে এই ধারায় হতে পারে আপনাদেরও একই রকমভাবে শাস্তি।
মাথায় রাখবেন, অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজন নেই সমান দোষী। আমি সরাসরি রাজুবাবুর কাছে ঠিক এই জায়গাতে চলে আসবো। তার আগে অরিজিৎবাবু হাত তুলছিলেন। অরিজিৎবাবু বলুন, কি বলছেন সংক্ষেপে? অরিজিৎবাবু আনমিউট করুন। হ্যালো, হ্যাঁ বলুন। দেখুন, সুজন বাবু যে কথাগুলো বলছিলেন আমার শুনে খুব অবাক লাগছে। কারণ এই বামফ্রন্টের আমলেই আমরা দেখেছি বিজন সেতুতে আনন্দমার্গী সাধুদেরকে পুড়িয়ে মার। আমরা দেখেছি মহারাষ্ট্রের পালঘর, যেটা একটা বাম অধ্যুষিত এলাকা, সেখানে একজন সন্ন্যাসীকে জালি মানে একদম গণপিটুনি দিয়ে হত্যা করা। এগুলো আমরা বিগত দিনে দেখে এসেছি। এবং এই বামেদের আমলে এই গণপিটুনির বিভিন্ন নির্যাস আমরা দেখেছি, কিন্তু বামেরা কোনোদিনও গণপিটুনির বিরুদ্ধে কোনো আইন আনার কথা কিন্তু সেইভাবে কোনোদিনও রাস্তায় নামেননি। এবং সব থেকে বড় কথা, যেখানে কেন্দ্রীয় সরকার এই ন্যায় সংহিতা আইন, আপনি এক্ষুনি যে ধারাটা দেখাচ্ছিলেন, এখানে বলা হয়েছে যাবজ্জীবন এবং একটা লেভেলে গিয়ে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সুতরাং শুধু মৃত্যুদণ্ড বলে নয়, কড়া আইন বলে নয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি মানুষের নিজস্ব চিন্তা ভাবনা বদলানো দরকার। যদি কেউ কোনো অপরাধ করেও থাকে, তার জন্য পুলিশ প্রশাসন বা আইন রয়েছে, কোর্ট রয়েছে, মানুষ নিজের হাতে আইন তুলে নেবে, এটা কখনোই কাম্য নয়। যদি রাজনৈতিক দলের মদত না থাকে, যেটা জয়দেব দা এক্ষুনি বললেন, খুব ভালো কথা বলেছেন, আমি সমর্থন করি। রাজনৈতিক দলগুলো, সে যে কোনো রাজনৈতিক দল হোক, তাদের যদি মদত না থাকে, তাহলে কিন্তু এতটা সাহস মানুষ কখনোই পায় না যে আইন নিজের হাতে তুলে নেওয়া। আমি সরাসরি রাজুবাবুর কাছে আসবো। রাজুবাবু, আইনের শাসনের কথা আপনি বলছিলেন, এরপরে কি বলবেন? এরপরে যে কথা জয়দেববাবু বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। তিনি বলছেন যে কোনো এক জায়গাতে সরকারও ফেল হয়ে যাচ্ছে। সরকার এই বিষয়ে, বিশেষ করে শেখ শাহজাহান প্রসঙ্গে, একেবারে সন্দেশকারীর প্রসঙ্গ এখনও তরতাজা, এই বিষয় নিয়ে কেউ এখনও বলেনি। না নাগরিক সমাজ ভুলেছেন, না আপনি ভুলেছেন। প্রত্যেকটি জায়গাতেই একটা বিষয় অত্যন্ত পরিষ্কার, যে সরকার কোনো এক জায়গাতে শেখ শাহজাহানের মতো একজন অ্যান্টি সোশ্যালকে লুকিয়ে রাখার চেষ্টা করেছেন অবয়বভাবে। রাজুবাবু, দেখুন, প্রথমে আমি বলি, দোষী যারা, শেখ শাহজাহানের কথা আপনি বলছেন, আমার কথা হচ্ছে যারা দোষী তারা অবশ্যই শাস্তি পাবে। এবং এই মব লিঞ্চিং এর ব্যাপারটা আমাদের বিভিন্ন পার্সপেক্টিভে বুঝতে হবে। এটা শুধুমাত্র একটা ওয়ে, এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর, আপনি যেটা বলছেন যে প্রশাসনের কথা, এটা আর একটা পলিটিক্যাল যে ব্যাপারটা, মানে যেখানে সব থেকে বেশি মব লিঞ্চিং এর যে ঘটনা যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে কোন একটা পলিটিক্যাল পার্টি যদি ডিরেক্টলি ইনভলভ হয় মব লিঞ্চিং এর জন্য। আমরা জানি বিজেপি একটা সাম্প্রদায়িক পার্টি, এটা নিয়ে, এবং যে সমস্ত আমি কিছু ঘটনা, যেটা ভরতপুর হোক বা ঝাড়খণ্ডের ঘটনা হোক বা যে মোহাম্মদ হাসিমের ঘটনা হোক, মানে এখানে টোটালটাই কিন্তু আমরা যদি দেখি, এখানে কোথাও বজরঙ্গী দল, কোথাও কোনো গাড়ি ড্রাইভারকে সে মুসলিম বলে তার দাড়ি টানা হয়। এবং এই ঘটনাগুলোর বা গরু রক্ষা সংহিতার যে ব্যাপারটা, এই জায়গাগুলো বুঝতে হবে। এখানে টোটালটাই কেস, আমি যদি বলি 2012 থেকে 2014 84টা ইনসিডেন্ট হয়েছে এবং 44 জনকে মারা হয়েছে, ঠিক আছে। এবার এই সমস্ত যে ঘটনাগুলো হয়েছে, এবার এর পেছনে টোটাল পার্সেন্টেজ যদি আমি দেখি, টোটাল পার্সেন্টেজের একটা ডেটা ওয়েবসাইট ইন্ডিয়া স্পেন্ড যে এখানে আছে, এখানে যে পার্সেন্টেজ দেখাচ্ছে যে 86% মুসলিমদের, 86% সেটা মুসলিমদেরই অ্যাটাক করা হয়েছে। এবং এর জন্যই টোটালটাই কিন্তু বিজেপি দায়ী। এবং বিজেপির আমরা জানি যে তারা এই ঘটনাগুলোর মেন যে সোর্স, সেই সোর্সটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে সাম্প্রদায়িক, যে হিন্দু সেন্টিমেন্টকে নিয়ে খেলার যে বিজেপি খেলা শুরু করেছিল, সেটা ভারতের মানুষ বুঝিয়ে দিয়েছে। এবং সেটা বুঝিয়ে দিয়েছে তার রেজাল্টে আমরা দেখেছি যে রাজবাবু, আমি সব বুঝছি রাজবাবু, আমি আপনার প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করছি এবং বুঝছিও। আমাকে শুধু দুটো প্রশ্নের উত্তর একটু দিয়ে দিন। যাদেরকে এইভাবে গণপিটুনি দেওয়া হলো, তাদের গায়ে কি হিন্দু লেখা ছিল? তাদের গায়ে কি মুসলমান লেখা ছিল? তাদের রক্ত কি আলাদা কোনো কালারের? প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, আপনি নিজে বলছেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিয়ার, অর্থাৎ পুলিশের কোনো এক জায়গাতে ফেইলিয়ার। পুলিশ মন্ত্রী কে রাজুবাবু? না, আমি স্টেট পার্সপেক্টিভে বলছি না, আমি অল ওভার ইন্ডিয়ান পার্সপেক্টিভে বলছি। এবং আপনি যেটা শেখ শাহজাহানের কথা বললেন, আমি একটাই কথা বলবো, আমি এখন দুটো বিষয়ে কথা বললাম।
এক অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার, যা আপনি নিজে কিছুক্ষণ আগেই বললেন। অন্যদিকে আপনি নিজেই বলছেন যে এই চোর যাদেরকে বিজেপিরা কিছু একটা করছে, আমার কোনো পার্টির বিষয় নয়, আমার প্রশ্ন এক জায়গাতেই, কাদের ইন্ধনে এই কাজগুলো হচ্ছে? তার কারণ এতটা সাহস সমাজ মাধ্যমে যদি সবাই মিলে একসঙ্গে দেখাতে শুরু করে, তাহলে এরকম তো অনেক সময় হতে পারে যে যাদেরকে চোর সন্দেহে, শুধুমাত্র সন্দেহ, কোট আনকোট সন্দেহ, এই শব্দটার উপর বেস করে এইভাবে নিথরভাবে মারা যায় কাউকে। এটা সভ্য সমাজের নিদর্শন রাজুবাবু। দুঃখদায়ক এবং বেদনাদায়ক, কিন্তু এই সমস্ত ঘটনার পেছনে যারা রয়েছে তাদের জন্য পুলিশ প্রশাসন রয়েছে এবং সেটা সঠিকভাবে তদন্ত করা হবে এবং যে বলুন রাজুবাবু, বলুন শেষ করুন। প্রত্যেকটা ইনসিডেন্টের পিছনে যারা দোষী তারা অবশ্যই শাস্তি পাবে এবং পুলিশ প্রশাসন তার জন্য রয়েছে এবং যারা দোষী তারা নিজেই তো কিছুক্ষণ আগে বললেন অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার, পুলিশের উপর তাহলে মানুষ কোথা থেকে আস্থা রাখবে? আপনি নিজে একজন সমর্থক, আমি জানি না এরপরে এই ভিডিও যদি আপনাদের ওপর মহলে কেউ দেখে, আমি জানি না আপনার উপর কোনো স্টেপ নেওয়া হবে কিনা, বাট আপনি নিজে একজন সমর্থক হয়ে বলছেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার হয়েছে। না, আমি আপনাকে দুটো পার্সপেক্টিভ বললাম। বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার একটা, আমি ইউনিভার্সাল স্টেট পার্সপেক্টিভে বলছি। স্টেটের ফেলিয়ারের জন্য মোবিলিটিং এর পরিমাণটা বাড়ছে, এটাও আপনাকে বুঝতে হবে দেশে। বেশ আমি জয়দেববাবুর কাছে আসছি। জয়দেববাবু, কান্ট্রি ফেলিয়ারের কথা বলেছি, এখানে কান্ট্রি ফেলিয়ারের কথা বলেছি। আচ্ছা বেশ তাহলে আমার বুঝতে ভুল হচ্ছে। জয়দেববাবু আপনি হাত তুলছিলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট। বেশ দেখুন, ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র ব্যাপারটা হচ্ছে আজকে আক্রান্ত কারা? সাধারণ আম গরিব মানুষ যারা আজ পর্যন্ত গণপিটুনিতে মারা গেছে, তাদের মধ্যে কেউ কি খুব অ্যাফ্লুয়েন্ট বা ফ্লুয়েন্সিয়াল লোক, এরকম কেউ গণপিটুনিতে মারা যায় না তো। গণপিটুনিতে মারা যায় দিন দরিদ্র, হত দরিদ্র বা রাজনীতি করা বা যে যার সমাজে কোনো রকমের সম্মানের, অর্থাৎ সমাজ নেই, খুঁটির জন্য যদি আমার খুঁটির জন্য আমাকে কেউ গণপিটুনিতে মারতে পারবে, আর আমার খুঁটির জন্য আমাকে মুখে দিয়ে দেয়। আমরা মাঠে হাওয়াহাওয়ি লাগিয়ে মার মুখে হয়ে যাচ্ছে এবং তারা একে অপরকে আক্রমণের জায়গায় এবং সত্যি কথা যদি বাকি লোকজন এসে না বলে খুনোখুনি রাজধানী হয়ে যাচ্ছে। কিন্তু এটা কোনো অ্যাফ্লুয়েন্সিয়াল ভিআইপিদের সাথে হয় না, কারণ তাদের সঙ্গে সিস্টেমটা চলে। আসল ভারতবর্ষে গরিব মানুষের জন্য কোনো সিস্টেম নেই। গরিব মানুষরা নিজেদের সিস্টেমটাকে নিজেদের হাতে তুলে নিয়েছে, কারণ তাদের হয়তো কোথাও আইনের প্রতি, পুলিশের প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা তলানিতে গিয়ে ঠেকেছে। তারা চাইছে বিচার আমি করব, আগে মার পরে বিচার। আমি বিচার ব্যবস্থায় বিচার পাবো না, পুলিশ আমায় সাহায্য করবে না বা পুলিশ এর জন্য আমার পাশে এসে দাঁড়াবে না, অতএব আমি এর ফয়সলা করে দেবো। এখানে প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রের দায়িত্ব যে ভারতবর্ষের আম জনতা নাগরিকের মধ্যে সেই নাগরিক বোধ এবং রাষ্ট্রের যে দায়িত্ব এবং তারা যে সেই দায়িত্ব পালনে 100% সফল, সেই বিশ্বাসটা কিন্তু দিতে হবে, রাষ্ট্রকে দিতে হবে। সেই জন্যই গণতন্ত্র, সরকার, এত কোটি কোটি টাকা আমাদের করের টাকা নিয়ে মন্ত্রী, শান্তি, পুলিশ প্রশাসন রয়েছে। পুলিশদের মাইনে তো আমাদের করের টাকায় হয়, কিন্তু সেই পুলিশ আমাদের ওপর জোর জুলুম করার জন্য হয়, আমাদের ওপর কি ন্যায় পাইয়ে দেবার জন্য হয়? একেবারে জয়দেববাবু, ঠিক এই জায়গাতে আপনাকে বড় সুযোগ দেবো, শুধুমাত্র এই জায়গাতে আমি পিসিআর কে বলবো, একদম প্রোডাকশন টিমকেও বলছি, একটা ছবি আপনাদের সামনে রাখবো যে এই পুলিশ প্রশাসন সোনার দোকানে গিয়ে একজন সোনার দোকানের কর্মীকে কিভাবে থাপ্পড় মারে। এই পুলিশ প্রশাসন, অর্থাৎ এই পুলিশ প্রশাসন যেখানে এখন দেখা যায় তাদের কাজ সাধারণ মানুষকে রক্ষা দেওয়া, অর্থাৎ রক্ষকই যখন ভক্ষকের ভূমিকা পালন করে, তিনি সরাসরি সোনার দোকানে যাচ্ছেন, তার ভুল কি, তার ঠিক কি দেখার দরকার নেই, হঠাৎ করে সপাটে চড়। আমি জানি না পুলিশদেরও আদতেও এরকম কোনো কনস্টিটিউশনে আইন রয়েছে কি যেখানে যখন খুশি তখন তাকে কাউকে সজোরে থাপ্পড় মারা যায়।
সজোরে ঠাটিয়ে থাপ্পড় মেরে দেওয়া যায়? জয়দেব বাবু, সংহিতা পুলিশদের হাতে অবাধ ক্ষমতা তুলে দিয়েছে। ইংরেজরা যা ক্ষমতা দিয়ে গেছিল, অমিত শাহ, নরেন্দ্র মোদী পুলিশদের হাতে এখন অপরিসীম ক্ষমতা তুলে দিয়েছে। আপনি চাইলেই এফআইআর করতে পারবেন না। না, এই ক্ষমতাও রয়েছে। আচ্ছা দেখুন ছবিটা, দেখুন এই দেখুন চল মারছে, এক্সক্লুসিভ ছবি, রাইট টিভি বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন। রায়গঞ্জের ঘটনা, একেবারে রায়গঞ্জের ঘটনা। তিনি হঠাৎ করে একজন সোনার দোকানের কর্মীকে মেরে দিলেন। এই সেই স্বনামধন্য পুলিশ অফিসার যিনি একেবারে পুলিশের মারে মাথা ফাটিয়ে দেওয়া হলো কর্মীর, এবং এই বিষয় নিয়ে এখন একেবারে রাজনৈতিক তরজাও তুঙ্গে হয়েছে। আমার রাজনৈতিক তরজার প্রসঙ্গই নয়, এই যে সোনার দোকানের কর্মী, ইনি কি দোষ করেছেন? একদিকে যখন গণপিটুনির মতো অবস্থা তৈরি হচ্ছে সমাজে, তখন সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা যথেষ্টই সক্রিয় নয়। অন্যদিকে তার ভূমিকা, সেই পুলিশ প্রশাসনের ভূমিকা দেখবার মতো। দেখুন, সোনার দোকানে ঢুকছেন, প্রবেশ করছেন, সোনার দোকানের কর্মীর সঙ্গে আলোচনা পর্ব চলছে, হঠাৎ করে ঠাটিয়ে থাপ্পড়। আমি জানি না এটা কোন আইনে রয়েছে। জয়দেববাবুর কাছে ছিলাম। জয়দেববাবু, দেখুন, পুলিশের কাছে তো আইন মানে অপরিসীম। আপনাকে বললাম, আপনি যেটা দেখালেন, আমি এক্ষুনি বলবো ও আমার সরকারি কাজে বাধা দিচ্ছিল। সরকারি কাজে বাধা দেওয়া, এর থেকে বড় আইন আর কি হবে? পুলিশ যখন যাকে ইচ্ছা বলে দেবে সরকারি কাজে বাধা দিয়েছে, সরকারি আধিকারিককে থ্রেট করেছে, বা সরকারি আধিকারিককে তথ্য দিতে চায়নি এবং তার কাজে বল প্রয়োগ করেছে, ব্যাস গল্প শেষ। কারণ আদালত আগে পুলিশের কথা শুনবে, আগে যে অভিযুক্ত তার কথা শুনবে না, এটাই প্রহসন। আইনে এটাই আছে, পুলিশকে আগে আদালত বিশ্বাস করবে, রাষ্ট্র বিশ্বাস করবে, সিস্টেম বিশ্বাস করবে। পুলিশ যে আমরা বলি মিথ্যে কেস সাজিয়েছে, আমরা বলি, কিন্তু কেন বলি? তার মানে মিথ্যে কেস সাজানো যায়। মিথ্যে কেস সাজানোর জন্য কজন পুলিশ অফিসারের আজ পর্যন্ত ভারতবর্ষে শাস্তি হয়েছে? কি কি শাস্তি হয়েছে আপনি খুঁজে পাবেন না, গুগল করুন, বই খুলুন, কোথাও কিচ্ছু নেই। কারণ তার ডিপার্টমেন্ট তাকে পাশে এসে দাঁড়িয়ে যাবে। অতএব পুলিশ মিথ্যে কেস সাজায় কেন? কার প্ররোচনায়? সব রাজ্যে সাজায়, সর্বত্র সাজায়। যে যেখানে ক্ষমতায় আছে সে মিথ্যে কেস সাজিয়ে দেয়। তাহলে এই মিথ্যে কেস সাজায় আদালতও জানে, অথচ আদালত অভিযুক্তকে আগে শোনে না। আগে এফআইআর এ যেটা রিপোর্ট, চার্জশিটটা কে পেশ করে? অভিযুক্ত পেশ করে না পুলিশ পেশ করে? পুলিশ পেশ করে। কারণ পুলিশকে ধরা হয়, সে হচ্ছে ন্যায়ের প্রতিমূর্তি। সে মিথ্যে কথা বলতে পারে না, সে কাউকে ফাঁসাতে পারে না, সে কারোর বিরুদ্ধে কথা বলতে পারে না, সে অসৎ হতে পারে না। এই অ্যাজাম্পশন গুলোর উপরেই তো পুলিশ এই ব্যবস্থাটা টিকে রয়েছে। ঠিক এই জায়গাতে আমি সরাসরি চলে যাবো অরিজিৎ বাবুর কাছে। অরিজিৎ বাবু, জয়দেব বাবু যা বলছেন যে ভারতীয় ন্যায় সংহিতায় এবার নতুন করে ইংরেজ আমলে পুলিশের যতটুকু ভূমিকা ছিল, আপনারা পুলিশি ব্যবস্থাটাকে, পুলিশদেরকে আরও বেশি করে শক্তিশালী করেছেন। তার জের আজকে এই সোনার দোকানে গিয়ে এইরকমভাবে একজন সোনার দোকানের কর্মীকে ঠাটিয়ে থাপ্পড় মারার ছবিও ট্রাইব টিভি বাংলাকে দেখাতে হচ্ছে। অরিজিৎ বাবু, দেখুন, আমি আবারও বলছি, এই ঘটনাটা আপনি যেটা দেখালেন, ন্যায় সংহিতাতে এটাও বলা আছে যে কোনো সরকারি অফিসার হোক না কেন, সে যদি কোনো অপরাধ করে থাকে তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ জমা দিলে তারও শাস্তি হবে, চরম শাস্তি। কিন্তু আপনাকে বুঝতে হবে যে পুলিশকে যেভাবে ঠুটো জগন্নাথ করে রাখা হয়েছিল এই ন্যায় সংহিতার আগে, ন্যায় সংহিতা যতক্ষণ ইমপ্লিমেন্ট হয়নি, যেভাবে ঠুটো জগন্নাথ করে রাখা হয়েছিল দুষ্কৃতীদের সাহস দেওয়ার জন্য ওই ব্রিটিশ আইনে, সেই জায়গা থেকে ভারত সরকার ন্যায় সংহিতাতে শুধু একটা ব্যাপারে নয়, পুলিশকে শক্তিশালী করা নয়, রাষ্ট্রের জন্য অবশ্যই পুলিশের শক্তিশালী হওয়াটা দরকার। যেখানে দুষ্কৃতীদেরকে পুলিশ, আমি তো মনে করি সব পুলিশ এক নয় যে সব পুলিশ ঢুকে তো সোনার দোকানের লোককে চড় মারছে না। তার মধ্যে বেশিরভাগ পুলিশই তারা রাষ্ট্রের জন্য, হিতের জন্য কাজ করে। হ্যাঁ, গুটি কয়েক বিরুদ্ধাচরণও করতে পারে, তার বিরুদ্ধে অবশ্যই শাস্তি হবে প্রমাণ সহ। কিন্তু আমি আবারও বলছি, পুলিশকে শক্তি দেওয়া অবশ্যই প্রয়োজন, কিন্তু কোন প্রশাসন যদি দলদাসে পরিণত হয় কোনো রাজ্যে, সেখানে সেখানকার রাজ্য সরকারের উপরেও দায় বর্তায়। শুধু যে ভারত সরকার, আজকে যদি এই রাজ্যের পুলিশ কোনো খারাপ কাজ করে, আপনি কি ভারত সরকারকে ধরবেন? এই রাজ্যে তো কেন্দ্রীয় সরকারের কোনো আইন এই রাজ্যের সরকার মানেই না।
এই রাজ্যের সরকারের আওতায় পুলিশ চলে। সেখানে আপনাকে বুঝতে হবে, দুদিন আগে আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী ভোটে মানুষের নিরাপত্তার জন্য এসেছিল, সেই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে পুলিশ অন্যান্যদের উপর অত্যাচার চালাচ্ছে। তার মানে কি, সেই কেন্দ্রীয় বাহিনীকে কন্ট্রোল করছে এই রাজ্যের পুলিশ। আর বিগত বক্তা তৃণমূল কংগ্রেসের যিনি বলছিলেন ওই সাম্প্রদায়িক, উনি মনে হয় দেখেননি। ওনাকে একটু আমি রিকোয়েস্ট করব, আপনাদের দলের বড় মাপের নেতা মাননীয় মেয়র ফিরহাদ হাকিম, ববি হাকিম, তিনি যে কথাটি বলেছেন কোট আনকোট, আমি আর বলতে চাই না এই চ্যানেলে বসে, যে যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেনি তাদের নাকি দুর্ভাগ্য। তো সুতরাং আপনার আগে ওইটা কন্ডেম করা উচিত ছিল। আপনি যে দলকে রিপ্রেজেন্ট করছেন, আপনি নিজের দলে রিপ্রেজেন্ট করে আপনি যেখানে একজন হিন্দু বিরোধী আচরণ করছেন, একটা সম্প্রদায়কে অপমান করছেন, সমানে বলছেন যে হিন্দুরা এই করে, হিন্দুরা ওই করে, যেখানে রাহুল গান্ধী বলেছিলেন যে জো হিন্দু कहता वही हिंसा करता है, তখন কেন আপনারা কোনো প্রতিবাদ জানাননি? আজকে আপনি অরিজিৎ বাবু দেখুন, আপনি আপনার না, আমি বলার সুযোগ দেবো। অরিজিৎ বাবু, আপনি আপনার প্রোপাগান্ডার জন্য আপনি আপনার প্যানেলে বসে আপনি আপনার দলকে অবশ্যই ডিফেন্ড করতে পারেন, কিন্তু একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে, দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে আমি আপনাকে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং দর্শকদের উদ্দেশ্যেও জানানোর চেষ্টা করবো, বিভ্রান্ত করবো না কাউকে। সেই সময়তে রাহুল গান্ধী যে কথাটি বলেছিলেন, মোটেই সেই কথাটি নয় যেটা আপনি বললেন। তার কারণ তিনি বারবার একটা কথা বলছিলেন, তিনি বিজেপি। প্লিজ অরিজিৎ বাবু শোনার ধৈর্য রাখতে হবে। সরাসরি রাহুল গান্ধী বলেছিলেন বিজেপির উদ্দেশ্যে এই কথাটি বলা হয়েছে, বিজেপির উদ্দেশ্যে কথাটি বলা হয়েছে, কোনো হিন্দু সমাজকে আলাদা করে তিনি কিন্তু কথাটা বলেননি। ভুল ইন্টারপ্রেট আপনি করতেই পারেন, কিন্তু সেটা আপনাদের পলিটিক্যাল গ্রাউন্ডে করবেন, ট্রাইব টিভি বাংলার পর্দায় করবেন না। অরিজিৎ বাবু করতে দিন কথাটা, আমি শেষ করতে দিন। অনেকে মজা পাচ্ছেন তো, অনেকে ভাবছেন বাবা খুব যুদ্ধ জয় করে দিয়েছে। দেখুন, আমি আবার একটা কথা বলছি, অশিক্ষার পরিচয় মানুষকে এই জায়গায় নিয়েছে। আমি আবার বলছি, আমি কাউকে ব্যক্তি আক্রমণে বিশ্বাসী। আবার বলছি, রাহুল গান্ধী এই কথাটা অবশ্যই বলেছেন, আমি বিজেপির উদ্দেশ্যে বলেছি, কিন্তু সেটা পরে বলেছেন, আমি নিজে দেখেছি, ড্যামেজ কন্ট্রোলের জন্য। যে কথাটা মুখ থেকে উনি বার করেছেন কোট আনকোট, আপনি দেখুন, দরকার হলে আপনার চ্যানেলে চালান। আমি সেদিন পুরো অধিবেশনটা শুনেছিলাম, পুরো অধিবেশনটা শুনেছিলাম, নিশ্চয়ই বলতে দেবো, কিন্তু ভুল ইন্টারপ্রেট করবেন না। না না অরিজিৎ বাবু, না, এইভাবে হয় না। না, এই কথাটা আপনি আরেকবার দেখান না, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি দেখান কোট নিশ্চয়ই দেখানোর চেষ্টা করবো। আমি আমার দর্শকদেরকে বলবো অধিবেশনের সেই সময়তে রাহুল গান্ধী কি বলেছেন দেখানোর চেষ্টা করবো। চিরকাল একটা ধর্মকে অসম্মান করছে, চিরকাল। আজকে তৃণমূল কংগ্রেসও একই জিনিস করছে। তৃণমূল কংগ্রেস, এরা চিরকাল সনাতনী ধর্মকে আক্রমণ করে। না, বিজেপি হচ্ছে তো অর্ধসত্য, বিজেপি হচ্ছে অর্ধসত্য আর মিথ্যে কথা পরিবেশনের মাস্টারপিস। রাহুল গান্ধীর পুরো ভাষণটা যদি শোনেন, তাহলে সর্বদাই একজন গণ্ডমূর্খ, অজ্ঞ মানুষও, মূর্খ মানুষও বুঝতে পারবে যে সে সরাসরি নরেন্দ্র দামোদর দাস মোদী, অমিত শাহ, রাজনাথ, बीजेपी दिखे अंगुली निर्देश करे बोले थे ऐसे झुक के कि ये जो अपने आप को हिंदू कहता है ये हिंदू के नाम पे हिंसा हिंसा नफरत करता है। तो पूरा बॉडी लैंग्वेज এবং পুরো অধিবেশনটা শুনলে নিঃসন্দেহে যে কেউ বলবে এটা বিজেপিকে বলেছে, কিন্তু ওনারা ক্লিপিং এ মাস্টারপিস, ওনারা শর্টসে মাস্টারপিস, ইনস্টাগ্রাম রিলে মাস্টারপিস। অতএব ছোট্ট করে কেটে নাও, রাহুল গান্ধীর ছোট্ট করে 30 সেকেন্ড কেটে নাও, 10 সেকেন্ড কেটে নাও, নিয়ে দাঁড়িয়ে নাও। মহাদেবের হাতটা কংগ্রেসের হাতের সাথে কে তুলনা করেছিল? আপনারা যদি দেখান তাহলে এটা নিরপেক্ষভাবে দেখান, যেভাবে সনাতন ধর্মকে আক্রমণ করছে। অরিজিৎ বাবু, I'm so sorry to say, অরিজিৎ বাবু, I'm so sorry to say, please না, আমি দুজনকেই থামাচ্ছি, অরিজিৎ বাবু এবং জয়দেব বাবু দুজনকেই থামাচ্ছি, আমি দুজনকেই থামাচ্ছি। জয়দেব বাবু প্লিজ, অরিজিৎ বাবু প্লিজ, অরিজিৎ বাবু প্লিজ, অরিজিৎ বাবু প্লিজ, আমি অরিজিৎ বাবু আপনার উদ্দেশ্যে বলছি, আপনি বলছেন নিরপেক্ষভাবে দেখাতে। ট্রাইব টিভি বাংলার দিকে যদি একদিনও আপনারা দেখিয়ে দিতে পারেন যে আমরা, অরিজিৎ বাবু প্লিজ, অরিজিৎ বাবু একদিনও যদি দেখিয়ে দিতে পারেন যে ট্রাইব টিভি বাংলা কারো বায়াসনেসে খবর করে, আমরা মেনে নেব এবং সেই দিন থেকে, সেই মুহূর্ত থেকে এক কথায় অঞ্জনের শো বন্ধ হবে, অঞ্জন শো করবে না। অরিজিৎ বাবু, আই এম নট বায়াসড, সাংবাদিক হিসেবে আমি মোটেই সাংবাদিক না, প্লিজ অরিজিৎ বাবু একদমই। ববি হাকিমের বক্তব্যটাও প্রতিবাদ করুন, কেন করছেন না প্লিজ। একেবারে অন্তিম লগ্নে চলে এসেছে, আপনাদের তিনজনকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি সরাসরি রাজুবাবুর কাছে আসবো। রাজুবাবু, আপনার 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ এই মুহূর্তে দিচ্ছি, আনইন্টারাপ্টেড, বলুন।
দেখুন, আমাদের মব লিঞ্চিং এর যে বিষয়টা আজকে টপিক, এখানে 2019 সালে স্টেট গভর্নমেন্ট কিন্তু অলরেডি ল অ্যাক্ট পাস করেছে। আর উনি আমাদের যিনি বসে আছেন বিজেপির, ওনাকে মনে করিয়ে দিই যে বিজেপির বিজেপি যেভাবে মব লিঞ্চিং এর ঘটনা করছে, ডিরেক্টলি পলিটিক্যালি ইনভলভ, সেটা কিন্তু আমাদের সমাজের পক্ষে এবং সমাজের যেটা অবক্ষয় বলছেন, সেটা ডিরেক্টলি একটা পলিটিক্যাল বিজেপি কমিউনাল পার্টি, সেই কমিউনাল পার্টি এই ঘটনাটা ঘটাচ্ছে। এবং ম্যাক্সিমাম কেসে এটা শুধুমাত্র মাইনরিটিসদের উপরে কিন্তু অ্যাটাক করা হচ্ছে। এটা আমি না, এটা পরিসংখ্যান বলছে 86%। ঠিক আছে, তো এই ধরনের ঘটনার সাথে যে জড়িত বিজেপি দল, এই দল বুঝতে পেরেছে যে, এবং যে ধর্মীয় সুরসুরির ব্যাপারটা, হিন্দু সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটা মানুষ বুঝিয়ে দিয়েছে যে বিজেপির অস্তিত্ব এখন সংকটে। সেটা আগামী দিনে দেখতে পাবে আরো কতটা তোলানিতে যাই। বেশ, আপনার সময় শেষ, এবার সরাসরি চলে যাবো অরিজিৎ বাবুর কাছে। অরিজিৎ বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। জেসিবি, জয়ন্ত সিং এরা কি বিজেপির নেতা? সুতরাং এইসব কথা বলবেন না। আর অবশ্যই সংখ্যালঘুদেরও নিজের অধিকার রাখার জায়গা রয়েছে, কোর্ট রয়েছে তার জন্য। কিন্তু আপনারা যে, আপনার বিধায়ক যেভাবে বলে যে হামিদুর রহমান, যে এটা আমাদের ইসলাম রাষ্ট্রে এসব হয়েই থাকে, তার মানে এখানেই প্রমাণিত যে আপনারা ভারতবর্ষকে মানেন না। আপনারা বাংলাকে আলাদা করে দেখছেন ভারতবর্ষের থেকে, অন্য রাষ্ট্র করার চেষ্টা করছেন। তার জন্যই আপনারা হাইকোর্টকে মানেন না, পুলিশকে মানেন না, প্রশাসনকে মানেন না। আমি শুধু একটা কথাই বলতে চাই যে রাজনৈতিক দলের রং ভুলে গিয়ে গণপিটুনির মতো রোগের জন্য কড়া আইন প্রয়োগ করা দরকার, যেটা ভারতীয় ন্যায় সংহিতায় বলা আছে। কিন্তু এই রাজ্যে সেটা কতটা কার্যকর হবে যখন এই রাজ্যের সরকার গণপিটুনির যে কড়া আইন তার প্রতিবাদ করে, বিরোধিতা করে ন্যায় সংহিতায়, বলে আমরা আইন এনেছি। সুতরাং এর থেকে প্রমাণিত যে তৃণমূল নেতারা গণপিটুনি দিচ্ছে, তাদের বিরুদ্ধে এই সরকার কোনোদিনও কোনো স্টেপ নেবে না, এখানেই প্রমাণিত। বেশ, নির্ধারিত সময়ের আগে শেষ করেছেন, এবার সরাসরি একেবারে অন্তিম নম্বরে চলে এসেছি। অন্তিম সুযোগ জয়দেব বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। সারা রোমে যখন আগুন জ্বলছিল তখন নেরো বেহালা বাজাচ্ছিল। নেরো বলেছিল আমার ঘরে তো আগুন লাগেনি, সারা রোম জ্বলছে, কিন্তু তিনি বেহালা বাজাতে মত্ত। সেইরকম ভাবে আজকে আমাদের নাগরিক সমাজকে ভাবতে হবে। নাগরিক সমাজ ভাবছে গণপিটুনি ও তো আমার ঘরে নয়, আমার ছেলে, স্বামী, বউ, আমার পরিবারের তো কেউ নয়, অন্য কাউকে কেউ মেরেছে। অতএব নাগরিক সমাজ বীতশ্রদ্ধ হয়ে বা নিষ্ক্রিয় হয়ে রয়েছে। নাগরিক সমাজ গর্জে উঠছে না, নাগরিক সমাজ পথে নামছে না, বুদ্ধিজীবী না মোমবাতি মিছিল করছে না। অতএব এই ক্যান্সার ক্রমশ আপনার বাড়ির দরজাতেও কড়া নাড়বে। সেদিন বাকি সমাজ কিন্তু ঘুমোবে, ওটা তো ওর বিপদ। গণপিটুনিতে তো ওর ছেলে, ওর স্বামী, ওর স্ত্রী মারা যাচ্ছে, আমরা কেন যাব? এই যে বিচ্ছিন্নতাবাদী হয়ে গেছে ভারতবর্ষের মানুষদের মধ্যে, যে একটা বিচ্ছিন্নতা গ্রাস করেছে, একে অপরের পাশে দাঁড়াচ্ছে না, এই জিনিসটাই কিন্তু আজকে নাগরিক সমাজকে ভাবতে হবে যে যদি ওর বিপদে আমি না পাশে দাঁড়াই, তাহলে আমার বিপদে সমাজ আমার পাশে দাঁড়াবে না। আপনার সময় শেষ, একেবারে অন্তিম নম্বরে চলে এসেছে। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ অ্যাক্টিভ বাংলায় আসবার জন্য, এক কথা অঞ্জনের এই শোতে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের স্পেশাল শো শেষ করবো, মূলত আপনাদের মনে থাকবে ইংরেজরা যখন শাসন করেছিল তখন একটা নীতিতে বিশ্বাস ছিলেন, তারা ছিলেন ডু অ্যান্ড ডিভাইড রুল, অর্থাৎ হিন্দু মুসলিমের মধ্যে লাগিয়ে দাও এবং তারপরেই যা ঘটনা তা আপনারা সবাই জানেন। 1947 সালের স্বাধীনতা, কিন্তু প্রশ্ন ওঠে আপনারা নিজেদের মধ্যে যদি এইভাবে সামাজিক অবক্ষয় ঘটাতে থাকেন, তাহলে পলিটিক্যাল গ্রাউন্ডের যে ছবিটা একেবারে আপার লেভেলে ধরা পড়বে, তা আপনারা প্যানেল ডিসকাশনে বুঝে গিয়েছেন। তাই এখনও বলছি, সময় আছে, সুযোগ আছে, নিজেদের হাতে আইন তুলে নেবেন না। আইন সবার জন্য সমান এবং সংবিধানে সবার জন্য আইন রয়েছে, অর্থাৎ আইনের ওপর আস্থা রাখুন। এই কথা বলে আজকের স্পেশাল শো শেষ করবো, কিন্তু এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্রাইক পি বাংলার পর্দায়, এক কথায় অঞ্চলে। নমস্কার।